বাঁকুড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কি কোথাও তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীকে চাপে রেখেছে? কারণ তাকে বলতে শোনা যাচ্ছে, প্রয়োজন পড়লে পায়ে ধরুন, পায়ে ধরে আপনারা সবাই এক হয়ে লড়াই করুন। দলীয় কর্মীদের এই ধরনের বার্তা কেন দিতে হচ্ছে? সাংবাদিকদের মুখোমুখি হয়েও কিন্তু অরূপ চক্রবর্তী সেই একই কথা বলছে। একসঙ্গে কাজ করব, নিজেরা কোনো মনোমালিন্য করব না, কারণ আমাদের পৈতৃক সম্পত্তির ঝগড়া এখানে নেই, কারোর সঙ্গে জমির লেঠা নেই। একটা ঘরে 5টা বউ 5টা ভাই থাকলে টুকাটুকি তো হয়, কিন্তু বাপ মারা গেলে সবাইকে তো শ্মশানে যেতে হয়, শ্রাদ্ধের সময় সবাইকে মাথা নাড়াতে হয়। আমরাও একটা পরিবার, আমাদের পরিবারে খুটখাট হবে। এই মুমূর্ষু অবস্থায়, এই কঠিন অবস্থায় কোনো কর্মীকে বিভাজন হতে দেব না। দরকার হবে পায়ে ধরে নেব, ভোটটা করুন। প্রয়োজনে হাতে পায়ে ধরে ক্ষমা চাইবেন, কিন্তু একসাথে লড়বেন। দলীয় কর্মীদের এই বার্তা দিচ্ছেন। স্বাভাবিকভাবেই সাংবাদিকরা অরূপ চক্রবর্তীর কাছে পৌঁছে গিয়েছিল, তাকে প্রশ্ন করে কেন তার এই বক্তব্য, কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়েও সেই একই কথা বললেন। দলের যে কর্মীদের ঐক্যবদ্ধ কাজ করতে হবে। অনেকে ভোটের সময়, পঞ্চায়েতের সময় এদিক ওদিক রাগারাগি করে গেছিল, কিন্তু ওদের তো চাই, ওরা তো সম্পদ দলের আমাদের। যদি কেউ কারো ভুল ত্রুটি থাকে বলুন না, আমি পায়ে ধরবো, ক্ষমা চেয়ে নেবে। যদি কেউ দোষ করে ক্ষমা চেয়ে নেবে, কি অসুবিধা? দরকার পায়ে ধরে চাইবেন। এই জন্য হুঁশিয়ারি দিলাম যে একটা তোমার স্বাধীনতা আন্দোলনে যেমন ব্রিটিশের সঙ্গে আন্দোলন হয়েছিল, দেশকে রক্ষা করার জন্য আমাদের কিন্তু এইভাবে আন্দোলনটা করতে হবে, এবং দলে কাজ করতে হবে। দলে যদি কাজ না করে ছেড়ে দিতে হবে। আমি দায়িত্ব নেবো, কাজ করবো না, তা হবে। ঝুলি থেকে আসল খবর বেরিয়ে পড়ছে, ভোটের আগেই হার স্বীকার করে নিচ্ছেন। এইভাবেই কটাক্ষ করলেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। তৃণমূল দলের আসল খবর ঝুলি থেকে বেরিয়ে গেল, মানে এত ভয়ঙ্কর অবস্থা যে উনি বলছেন দলটা মুমূর্ষ অবস্থায় আছে, মানে তৃণমূল দল মুমূর্ষ, আর তার জন্য কর্মীদের কাছে উনি হাতে পায়ে ধরতে চাইছেন। দলে বিভিন্ন কর্মীদের মধ্যে যে বিভাজন, সেটা বোঝাতে গিয়ে বলছেন ভাই ভাই ঝগড়া হলেও বাবা মারা গেলে তো সবাই একসঙ্গে শ্মশানে যায়। এ কি ভয়ঙ্কর পরিণতি। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের নিশানায় এবার ইলেকশন কমিশনকে মেশো বলছেন, এবং তাকে যে নোটিশ দেওয়া হয়েছে, তাকে যে শোকজ করা হয়েছে, সেই শোকজের পরেই এবার কমিশনকে নিশানা দিলীপ ঘোষের। আমার অবাক লাগলো, একটা চিঠি দিতে 10 জন গেছে টিএমসির। ভাই কি এমন হয়ে গেছে? সকালে উঠে মেসোর বাড়ি দৌড়েছ, তোমরা যখন রাস্তাঘাটে দাঁড়িয়ে কার নামে কি না বলেছ। আমরা তো মেসোমশাইয়ের কাছে যাই না যে মেসোমশাই কান মুলে দিন। আজকে পারছো না রাস্তায় রাজনীতি করতে, তাই ইলেকশন কমিশনের কাছে যেতে হচ্ছে। যাও, ঠিক আছে, আমরাও আইন মেনে কাজ করি। যারা রাজনীতির ময়দান ছেড়ে দিয়ে আজকে ছুটে যাচ্ছেন, যারা কোনোদিন রাজ্যপালের কাছে যেত, রাজ্যপালকে গালাগালি তো, তারা রাজ্যপালের কাছে চা খেতে যাচ্ছে, ইলেকশন কমিশনের কাছে যাচ্ছে। কেন ময়দানে লড়তে পারছো না? দিলীপ ঘোষকে পাল্টা উত্তর, পাল্টা কটাক্ষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেনের। দিলীপ ঘোষ স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আরও একবার বাংলায় তথা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে অশ্রাব্য কথা বলায় মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন হল। তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে প্রতিবাদ জানালো। সে বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ নির্বাচন কমিশনকে আক্রমণ করে মেসোমশাই বলে ব্যঙ্গ করে আরও একবার মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করলেন। আমি মনে করি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, এবং পরপর দুবার এইভাবে মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করার জন্যে দিলীপ ঘোষকে শুধু শোকজ নয়, নির্বাচন কমিশনের এমন পদক্ষেপ নেওয়া উচিত যাতে দিলীপ ঘোষ এই নির্বাচনে প্রার্থী হতে না পারে। আর এবারেও দিলীপ ঘোষের পাশে দাঁড়ালেন বিজেপি রাজ্য সভাপতি, বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। তিনি বলছেন যে এটা খুব হালকা ছলে বলা কথা, এটাকে অত সিরিয়াস ধরার কোনো কারণ নেই। মুখে বলা কথা, এটা অত সিরিয়াসলি নেওয়ার কিছু আছে বলে আমার মনে হয়। যে বিতর্কটা ঘটেছিল, সেই বিতর্ক তো অলরেডি দিলীপদা ক্ষমা চেয়ে নেওয়ার পর আমার মনে হয় ছেড়ে গেছে, কিন্তু এটাকে ফালতু একটা ঘটনা তৈরি করার চেষ্টা হচ্ছে। আর কারণ হচ্ছে তৃণমূলের কাছে কোনো ইস্যু নেই। যে নির্বাচন কমিশনকে তৃণমূল কংগ্রেস, বিজেপির লোক, বিজেপির দালাল এই সমস্ত শব্দ ব্যবহার করেছিল, সেই নির্বাচন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেস কেন যাচ্ছে, এটা তো স্বাভাবিক, সবারই তো মনে সন্দেহের উদ্রেক হবে। শোকজের পরেও কিন্তু বিতর্ক থামছে না, কারণ দিলীপ ঘোষ সেই দিলীপ ঘোষেই আছে। শুনুন।
এটা রুটিন প্রোগ্রাম, যথারীতি আমার লয়াররা দেখছেন, চিঠি রেডি, আমরা পাঠিয়ে দেবো। আইনের কথা আইনভাবে হবে। আমার পার্টি আমাকে বলেছে যে রাজনীতি হোক সাইলেন্টতার মধ্যে, আমিও পার্টিকে আমার বক্তব্য জানাবো। তবে দিলীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু ফের অভিযোগ দায়ের হলো দুর্গাপুরে মহিলারা তারা থানায় অভিযোগ দায়ের করেছেন, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে মন্তব্য করেছেন তিনি, সেই বিতর্ক এবার গিয়ে পৌঁছলো দুর্গাপুর থানায়, সেখানে অভিযোগ দায়ের হলো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে আরো একবার জানিয়ে রাখি, দিলীপের বিরুদ্ধে ফের পুলিশে অভিযোগ, দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের মহিলার। মমতার বিরুদ্ধে দিলীপের মন্তব্যে বিতর্ক, দিলীপের মন্তব্যে পুলিশে অভিযোগ দায়ের হলো। আমি দুর্গাপুর থানায়। কি অভিযোগ করেছেন? দিলীপ ঘোষ মহাশয় একটা বাজে, আমাদের প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওনার সম্বন্ধে একটা বাজে অশ্লীল কটু কথা ইউজ করেছেন, সেটার বিরুদ্ধে। না, আমি কোনো রাজনীতির দল করি না। তাহলে কেন এইভাবে অভিযোগ করলেন? আমি একজন নারী হিসেবে, দিদিকে এইভাবে অপমান করা হচ্ছে সেই হিসেবে আমি করেছি। আমিও তো একটা নারী, দিদিও একজন মেয়ে, আমিও একজন মেয়ে। আমি সাধারণ মেয়ে হিসেবে দিদি এরকম করেছে, আমি চাইছি ওনার ব্যবস্থা নেওয়া হোক, ওনাকে কিছু করা হোক, ওনার বিরুদ্ধে স্টেপ নেওয়া হোক। এই কথা বন্ধ। বরানগরে এবার শুভেন্দু বিরোধী পোস্টার পড়ল এবং কারা দিল? বিজেপির নামে সেই পোস্টার দেওয়া হয়েছে। বলা হচ্ছে বরানগর এবং দমদমের প্রার্থীর বিরুদ্ধে তাদের পোস্টার, সেখানকার প্রার্থী পছন্দ নয়। আমাদের প্রতিনিধি সুবীর সঙ্গে রয়েছেন। সুবীর, দেখো, বরানগর বিধানসভার অন্তর্গত ডানলপ মোড় থেকে শুরু করে বিটি রোডের ওপর কিন্তু শুভেন্দু বিরোধী পোস্টার করেছে এবং সেখানে পরিষ্কারভাবে লেখা আছে শুভেন্দুর বেছে দেওয়া প্রার্থী, সে প্রার্থীকে কিন্তু কোনোভাবেই কিন্তু সে প্রার্থী করা যাবে না, এই নিয়ে কিন্তু পোস্টার করেছে এবং নিচে লেখা আছে বেঙ্গল বিজেপি, অর্থাৎ বিজেপির তরফ থেকে কিন্তু এই পোস্টার ফেলা হয়েছে, এমনটাই কিন্তু দেখা গিয়েছে পোস্টারে লেখা আছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে, কারণ সজল ঘোষ বিধানসভার বিজেপির প্রার্থী এবং লোকসভার প্রার্থী কিন্তু শিলভদ্র দত্ত, এই দুজনেই কিন্তু শুভেন্দু অধিকারীর খুব ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। এবং যেহেতু বরানগর বিধানসভাতে তাপস রায় বিধায়ক পদ থেকে ছেড়ে যাওয়ার পরে যে উপনির্বাচন, সেখানে কিন্তু ভূমিপুত্র কে দেওয়া দরকার, ভূমিপুত্রকে প্রার্থী করার দাবিতে কিন্তু এই পোস্টার এবং শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে কিন্তু এই পোস্টার ফেলা হয়েছে বরানগর বিধানসভার বিভিন্ন অঞ্চল জুড়ে। ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি সুবীরের সঙ্গে। বরানগরে শুভেন্দু বিরোধী পোস্টার, বিজেপির নাম করে শুভেন্দু বিরোধী পোস্টার পড়ল। বরানগর এবং দমদমের প্রার্থী নিয়ে ক্ষোভ প্রকাশ পোস্টারে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকদা, এবার শুভেন্দু বিরোধী পোস্টার পড়ছে বরানগরে এবং কোথাও বিজেপির নাম করে বলা হচ্ছে বরানগর ও দমদমের প্রার্থী তাদের পছন্দ না, ক্ষোভ প্রকাশ করা হয়েছে। দেখুন, দমদমে এবং বরানগরে বিজেপিকে হারানোর জন্য তৃণমূল কংগ্রেস হতাশা এবং আতঙ্ক থেকে এ ধরনের কাজ চালিয়ে যাচ্ছে। মানুষ এগুলো বোঝে, এগুলো এখন রাজনীতির অঙ্গ হয়ে গেছে। এ ধরনের পোস্টার, এ ধরনের ভুয়ো শুভেন্দু বিরোধিতা দেওয়ালে টাঙিয়ে দিয়ে মানুষের মনের কোনো পরিবর্তন করা যাবে না। তাই ওরা পোস্টার মেরে দেওয়াল জয় করুক, আমরা মন জয় করব। দমদমে লোকসভায় এবং বরানগর বিধানসভায় দুই প্রার্থী বিজেপির জয়ী হবে। এ ধরনের কোনো চক্রান্ত, অপপ্রচার, বিভ্রান্তিমূলক প্রচার করে ফলের কোনো পরিবর্তন করানো যাবে না। ধন্যবাদ। এবার প্রচারের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। দার্জিলিং আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামা, তিনি আজ প্রচার শুরু করলেন। মহাকাল মন্দিরে পুজো দিলেন, তারপর ম্যাল থেকে মিছিল করে জেলা শাসকের দপ্তরে পৌঁছে গেলেন, সেখানে গিয়ে মনোনয়নপত্র জমা দিলেন।
হাতে বাজারের ব্যাগ, সকাল সকাল বাজার করলেন ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। সবজিও কিনলেন। লোকসভা নির্বাচন সামনে রেখে মানুষের মন কাটতে এমনই একাধিক পন্থা অবলম্বন করছেন সমস্ত প্রার্থীরা। আজ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের নবীন মানুয়া এলাকায় বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে দেখতে পাওয়া গেল বাজার করতে। ধামসা মাদল নিয়ে হেঁটে প্রচারে আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মিতালি বাগ। বৃহস্পতিবার সকালে হরিপালের নারায়ণপুর ও বাহির খণ্ড অঞ্চলের নন্দকুঠির শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন প্রার্থীর সঙ্গে প্রচারে ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, হরিপালের বিধায়ক পরবী মান্না। কতুলপুরে সবজি বাজারে ভোট প্রচারে দেখা গেল বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রাস্তায় দাঁড়িয়ে চা মুড়ি খেলেন। কতুলপুর আমার নিজের ঘর। এই কতুলপুরের মাটি আমায় বড় করেছে, আর কতুলপুরে প্রত্যেকটা কাজ আমি করেছি। তাই এখানে এই কর্মসূচির মধ্যে থেকে ভোট প্রচার সারলেন সবটাই। এখানে ভোট চাইতে বলতে হয় না। 13 বছর ধরে এই ব্লকের সাথে যুক্ত, এখান থেকে আমি বড় হয়েছি। তো এখানে ভোট চাইতে এসছি এটা বলতে হয় না। আমার পুরো কনফিডেন্ট আছি এখানে মানুষ ডেভেলপমেন্টকে ভোট দেয়, কাজের নিরিখে ভোট দেয়। সকালে কোচবিহার শহরে 14 এবং 15 নম্বর ওয়ার্ডে ভোট প্রচার করলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া। জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ নেতাকর্মীদের নিয়ে ভোট প্রচার সারতে দেখা গেল প্রার্থীকে। আপনারা তাকে আশীর্বাদ করবেন। আমাদের প্রার্থী জগদীশ বসুনিয়া আপনার নির্মাণ করে জগদীশ বসুনিয়া ইতিহাস তৈরি করেছেন। গত 5 বছরে এই কুচবিহারের এমপিকে আমরা খুঁজে পাই। তাই কুচবিহারের এমপি প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী ভালো সাড়া পাচ্ছি। মানুষ দুহাত নেড়ে আমাকে তাদের সম্মতি জানাচ্ছে। এই কুচবিহার শহরের মানুষ এবার তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে, তারা উন্নয়নের পক্ষে আছে এবং মমতা ব্যানার্জি যেভাবে কুচবিহার শহরকে হেরিটেজ শহর হিসাবে সাজিয়ে তুলতে চাইছেন এবং তাদের সেই মতামত মমতা ব্যানার্জির সঙ্গে থেকে কুচবিহারের উন্নয়নকে তারা আরও ত্বরান্বিত করতে চায়। এটা আজকের এই সকালবেলা আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, মানুষের সেই চোখ মুখ দেখে আমরা বুঝতে পারি তারা আমাদের সঙ্গে আছে। কামারহাটে হাসপাতাল, সেই হাসপাতালে প্রায় 500 অস্থায়ী কর্মী তারা বিক্ষোভ দেখাচ্ছেন, বেতনের দাবিতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কিন্তু হাসপাতালে পরিষেবা স্বাভাবিক রয়েছে। তো এইটাই এখন সব থেকে বড় প্রশ্ন। তবে কামারহাটি সাগর দত্ত হাসপাতাল কর্মী বিক্ষোভ চলছে, সেখানে বেতনের দাবিতে হাসপাতালের অস্থায়ী কর্মীদের বিক্ষোভ। কর্মবিরতিতে হাসপাতালে প্রায় 500 অস্থায়ী কর্মী 2 মাস ধরে বেতন পাননি বলে অভিযোগ। হাসপাতাল সুপারের ঘরের সামনে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের। আমাদের প্রতিনিধি সুবীর আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, তাদের অবশ্যই দাবি তো সত্যি একটা গুরুত্বপূর্ণ তাদের দাবি। তারা 2 মাস ধরে বেতন পানি, বেতন চাওয়ার দাবিতেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কিন্তু এর জন্য হাসপাতালে পরিষেবা ব্যাহত হয়নি তো?
দেখো এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে সাগর দত্ত হাসপাতালে কিন্তু এখনো পর্যন্ত কর্মবিরতি চলছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি এখনো পর্যন্ত যারা রয়েছেন তারা কিন্তু কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন এবং যেটা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দেওয়া না মানা হবে ততক্ষণ কিন্তু তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রায় 500 জন কর্মী তারা কিন্তু ঠিকাদারি সংস্থায় কাজ করেন এবং সেই জায়গা থেকে কিন্তু তারা এমএসবিপির ঘরের সামনে এই মুহূর্তে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং যতক্ষণ না পর্যন্ত এই ধরনের দাবি না মানা হবে ততক্ষণ কিন্তু তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন। কারণ 2 মাস ধরে তারা তাদের বেতন থেকে শুরু করে কোনো রকম দাবি দেওয়া যে পেনশনের টাকা থেকে শুরু করে কোনো রকম কিন্তু তারা পাচ্ছেন না। এই কারণে তাদের আজকের এই আন্দোলন। সেক্ষেত্রে পরিষেবা স্বাভাবিক রাখার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে, মানে অস্থায়ী কর্মী তারা পরিষ্কার পরিচ্ছন্ন আরো অনেক ছোট ছোট কাজ করেন, আর সাগর দত্তর মতন হাসপাতাল যেখানে প্রচুর রোগী আসেন, তার আত্মীয়রা আসেন, তো তাদের তো একটা পরিষেবা পাওয়ার অধিকার রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে? দেখো হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের তরফ থেকে কোনো রকম কিন্তু সাংবাদিকদের সাথে কোনো কথা তারা বলছেন না। তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু তারা একটা কথাই বলছেন যে হাসপাতালগতভাবে পুরো বিষয়টি দেখা হবে এবং এই যে ঠিকাদারি সংস্থা কাজ করত তারা কিন্তু সেখান থেকে সেখান থেকে ছেড়ে যাওয়ার পর নতুন করে কিন্তু টেন্ডার নতুন করে দেওয়া হবে এবং এই কারণের জন্যই কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে এবং তারা বলছেন যত তাড়াতাড়ি সম্ভব তারা কিন্তু এই সমস্যা মিটিয়ে ফেলবেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটা বলছেন যে এই ধরনের ঘটনা আগামী দিনে সুস্থ হবে। ধন্যবাদ। রোকে দিয়েছে বনজকে এসআইপিএফ কিছু পাচ্ছি না আমরা, আমাদের পরব আছে, আমাদের বলছে কি বুধবার দিয়ে দেব দেয়নি। কত ধরে কাজ করতে এসআইপিএফ কিছু পাওয়া যাচ্ছে না। হ্যাঁ আমরা কিসের জন্য কাজ দুটো কাজ করছি, তো দুটো সংসার বাচ্চা আছে তাদেরকে 2 মাসের স্যালারি না পেলে কি করে চলবে সংসার। এখন আমরা স্ট্রাইক করি, যতক্ষণ এটা ফাঁসালা না হবে আমরা স্ট্রাইক তুলবো না।